জানালার কাছে দাঁড়িয়ে সকালের ফুরফুরে বাতাস উপভোগ করছি আর আকাশ দেখছি। আজ মনের মধ্যে কেমন যেন এক অজানা ভয় কাজ করছে। আদিলও আমাকে আজ কোথায় নিয়ে যাবে, কি দেখাবে? মা বাসায় ফিরে আমাকে মেনে নিবে কিনা সব ভাবনাগুলো মনে এসে হানা দিচ্ছে। আদিলর দিকে তাকালাম, এখনো ঘুমাচ্ছে। ঘুম ভাঙাবো কিনা ভাবছি, যদি রেগে যায়। রাগ করবে কেন? আজ তো আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা, আর বেলা অনেক হয়েছে, ঘুম ভাঙানো তো প্রয়োজন। এসব ভাবতে ভাবতে আদিলর পাশে এসে বসলাম। কিভাবে ডাক্তার দিব ভাবতেই তোয়ালে দিয়ে পেছানো আমার ভেজা চুলের দিকে নজর পড়ল। মিষ্টি হেসে একগুচ্ছ চুল আদিলর মুখের উপর ধরলাম। চুল থেকে পানি ওর মুখে পড়ছে আর ও বারবার চোখমুখ কুঁচকে আবার ঘুমানোর চেষ্টা করছে। হিহিহি। আদিল, আনিশা ঘুমুতে দাও। এখনো চোখ বন্ধ করে আছে। উফফ। আমাকে নিয়ে কোথায় যেন যাবে বলছিলে, উঠো বলছি। আদিল, যাব তো বিকেলে, এখন ঘুমুতে দাও। না, ঘুমুতে দিব না। আদিল, উফফ। আনিশা। আদিল চোখ খুলে তাকিয়ে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করলাম, কি? আদিল, আবার এই দৃশ্য? কি? আদিল আমার কোমর জড়িয়ে ধরে টেনে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরল। দুচোখ বুজে পাগলের মতো আমার গলায় ওর নাক ঘষছে। কি হচ্ছে কি? আদিল, তুমি জানো তোমাকে কখন বেশি সুন্দর লাগে? উহু। আদিল, ভেজা চুলে তোয়ালে পেছানো অবস্থায়। নিশ্চুপ। আদিল, সেদিন এজন্যই তোমার চুল থেকে তোয়ালে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। হয়েছে, এবার উঠো। আদিল, আর একটু ঘুমাই প্লিজ, রাতে তো ঘুমুতে দাওনি। এই আমার দোষ দিচ্ছ কেন? আমি ঘুমাতে নিষেধ করেছিলাম নাকি? আদিল, এমন একটা মায়াবতী বউ পাশে থাকলে ঘুম তো নিজে থেকেই পালিয়ে যায়। আদিল আমার চুল থেকে তোয়ালেটা খুলে নিল, সাথে সাথে আমার ভেজা চুলগুলো ওর মুখের উপর গিয়ে পড়ল। আদিল চোখ বুজে চুলের ঘ্রাণ নিচ্ছে। তুমি কিন্তু তোমার কথা রাখছ না। তুমি বলেছিলে কোথায় যেন আমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি তো ঘুম থেকেই উঠছ না। আদিল, যাব তো বিকেলে। না, এখন যাব। আদিল, যাওয়ার জন্য পাগল হয়েছ, কিন্তু যাওয়ার পর যে কি ঘটবে সেটা তো আন্দাজ করতে পারছ না। যাই ঘটে যাক, আমি যাব। ঠিক আছে, বিকেলে যাব। এখন গেলে আম্মুর মুখোমুখি হতে হবে। মা কি ওখানে? আদিল, হুম। ঠিক আছে, উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। আদিল, উঠব যদি। কি? আদিল ইশারা দিয়ে ওর কপাল দেখিয়ে দিল। আমি মুচকি হেসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তাড়াতাড়ি এসো। আদিল, ওকে। নীরব। বন্ধুর বোনের সাথে প্রেম করা যে কত কষ্টের এইটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার মতো কপাল যেন আর কোনো ছেলের না হয় মাবুদ। টেবিলে নাস্তা সাজাচ্ছিলাম, নীরব এসে চেয়ার টেনে বসতে বসতে কথাগুলো বলল। মাথা এত গরম কেন? নীরব, ভাবি তুমিই বলো, এত ভয় নিয়ে প্রেম করা যায়? মিতুর করা হুকুম বাসার কাউকে বুঝতে দেওয়া যাবে না। ওর সাথে আদিলর সামনে বুঝে শুনে কথা বলতে হবে। আপাতত এভাবেই চলো, সুযোগ বুঝে না হয় আদিলকে জানাবে। নীরব, আদিল মেনে নিলেই হলো। আদিল, কি মেনে নিতে হবে রে? নীরব খাবার মুখে দিচ্ছিল, আদিল এসে শুনে ফেলাতে বিষম খেয়ে খাবার ফেলে দিল। এই নাও, পানি খাও। আদিল, হঠাৎ বিষম খেলি কেন? উফফ, চুপ করো তো। নীরব, শুধু কি শেষের কথাটাই শুনেছিস নাকি? ভয় নেই, ও কিছু শুনেনি। আদিল, আরে কি নিয়ে কথা হচ্ছে সেটা তো বলবে কেউ। নীরব, বলছিলাম তোদের বাসর রাত কেমন কাটল?
এত কষ্ট করে সাজিয়ে দিল ম। আদিল, তোর বাসরঘর না হয় আমি আর আনিশা মিলে সাজিয়ে দিব, তাহলেই সমান সমান। আদিলর কথা শুনে নীরব আমি দুজনেই মুচকি হাসছি। নীরব, এখন তো বলবিই, এখন তো আর জানিস না বাসরটা তোর বোনের সাথে হবে। নীরব কথাটা বিড়বিড় করে বললেও আমি চেয়ার টেনে বসতে গিয়ে শুনে ফেললাম। আমি কি হচ্ছে বুঝে ফেলবে তো। আদিল, দুজন বিড়বিড় করে কি কথা বলছো? মিতু, ভাইয়া আমাকে আজকে কলেজে পৌঁছে দিবে? আদিল, কেন তোর পা নেই? মিতু, সবসময় মজা করো না তো, রাস্তায় কয়েকটা ছেলে ডিস্টার্ব করে। নীরব, আর কখনো বলেছিলি কথাটা? নীরবের ধমক শুনে মিতু ভয় কেঁপে উঠল, মনে হচ্ছে কেঁদেই দিবে। আদিল, নীরব আস্তে, মিতু আমি তো আনিশাকে নিয়ে হসপিটালে যাব, তুই নীরবকে সাথে নিয়ে যা। মিতু, হুম। নীরব এখনো মিতুর দিকে রাগী চোখে তাকিয়ে আছে আর মিতু ভয় মাথা নিচু করে রেখেছে। আমি, নীরব রাগটা কমিয়ে নাও, আজকে কিন্তু রোমাঞ্চ করার সুযোগ পেয়ে গেছ। আদিল, কিসের রোমাঞ্চ? আমি তো আসতে বললাম নীরবকে, ও শুনল কিভাবে? আদিল, কি হলো? নীরব, তোদের রোমান্সের কথা বলছিল। এবার তো আদিল আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আদিল, আচ্ছা নীরব, তুই এতদিন যা করেছিস তা কি সত্যিই প্ল্যান ছিল নাকি এখন? নীরব, তোর কি মনে হয় আমি এতটাই খারাপ যে তোর ভালোবাসার দিকে হাত বাড়াবো? আমরা সবাই জানতাম তুই আনিশাকে ভালোবাসিস, কিন্তু আম্মুর ভয় আনিশাকে কষ্ট দিচ্ছিলি, দাদুর সাথে প্ল্যান করে এত কিছু করেছি। কারণ ভালোবাসার মানুষকে হারানোর ভয়ের চেয়ে বড় ভয় আর কিছুতে নেই। তোর বেলাতেও তাই হয়েছে, আমি আনিশাকে ভালোবাসি, ও যদি তোকে ভুলে আমাকে ভালোবাসে এই ভয়ে তুই আম্মুর ভয় উপেক্ষা করে ওকে প্রপোজ করেছিস। তোদের মাঝখানে আমি না আসলে তুই কখনোই আম্মুর ভয়টাকে জয় করতে পারতি না। আদিল, হুম। নীরব, ভালোবাসায় বাধা আসবে এটাই স্বাভাবিক, ভিতুর মতো পিছিয়ে গেলে হয় না। তুই নিজেও জানিস আম্মু বাসায় আসার পর কি ঘটবে, আগেই বলছি যাই হয়ে যাক আনিশার হাত ছাড়িস না। ওদের কথা শুনে আমার সত্যি খুব ভয় হচ্ছে, শেষ পর্যন্ত আদিলকে হারিয়ে ফেলব না তো? আদিল, আনিশা কি হলো? আমি, কিছু না। আদিল, কখন থেকে ডাক্তার শুনছি নাকি ভাবছ এত? আমি, কিছু না তো। আদিল, যাও রেডি হয়ে নাও। আমি, নীরব, ওকে হসপিটাল নিয়ে যাওয়া কি ঠিক হবে? আদিল, নীরব আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, আনিশাকে হসপিটাল নিয়ে গেলেই সবকিছুর সমাধান হবে। নীরব, ঠিক আছে যা। রেডি হয়ে আদিলর জন্য অপেক্ষা করছি, কোথায় গেছে কে জানে। ফোন বেজে উঠল, আব্বু ফোন দিয়েছেন। আমি, আব্বু। আব্বু, আব্বুকে তো ভুলেই গেছিস। আমি, ভুলিনি আব্বু। আব্বু, তুই কি কোনো কিছু নিয়ে টেনশনে আছিস? আমি, না তো। আব্বু, আমার তো মনে হচ্ছে তুই কিছু একটা আমার থেকে লুকাচ্ছিস। আমি, কি লুকাবো? আব্বু, বিয়ের দুদিন পর এসেছিলি আর আসার নাম নেই, তোর শাশুড়িকে একবার বলে দেখ। আমি, আসবো আব্বু, এত চিন্তা করো না তো, আমি ভালো আছি। আব্বু, নিজের বাবাকে একবার দেখতে আসতে পারিস না, এ কেমন ভালো থাকা? এবার তো আমার সন্দেহ হচ্ছে। আমি, কিসের সন্দেহ আব্বু? এতটা রাস্তা কি আদিল আমাকে একা যেতে দিবে? ওর অফিস আছে তাই যেতে পারছি না। আব্বু, আমি তো বলেছি আমি গিয়ে নিয়ে আসব তোকে। এসব ঝামেলার মধ্যে আব্বুর না আসাটাই ভালো, আব্বু একবার কিছু আন্দাজ করতে পারলে আমাকে আর এখানে রাখবে না। আব্বু, কিরে আনিশা, চুপ হয়ে আছিস কেন? আমি, এমনি, তুমি চিন্তা করো না, আমি মাকে বলে খুব শীঘ্রই আসব। আদিল,
আনিশা, রেডি হয়েছ? হ্যাঁ, আমি রেডি। আব্বু, তোরা কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ আব্বু, এসে তোমাকে সব বলবো। আব্বু, ঠিক আছে, যা। ফোন রেখে ভাবছি এখন বাসায় গেলে চলবে না, আগে এদিকের সব রহস্য আমাকে জানতে হবে, ততদিন না হয় আব্বুকে কোনো কিছু বলে বুঝাবো। আব্বুকে আপাতত কিছু বুঝতে দেওয়া যাবে না। আদিলো, আনিশা চলো। আদিলো আমার সামনে এসেই আমার মুখের দিকে তাকিয়ে থেমে গেল। কি দেখছো? আদিলো, চুলগুলো ছেড়ে রেখেছ তো, কিছু চুল তোমার ঠোঁটের নিচে থাকা তিলটার উপরে এসে পড়েছে আর তোমার মুখের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আদিলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে দেখে ওর বুকে হাত রেখে থামাতে চাইলাম, কিন্তু আদিলো আমার হাত সরিয়ে দিল। আদিলো, কি হচ্ছে? আমাদের বেরুতে হবে। আদিলো, বেরুবো তো, তার আগে তিলটায় ঠোঁট না ছুয়ালে শান্তি পাব না। আদিলো আমার দুগাল ধরে আমার দিকে ঠোঁট এগিয়ে আনছে, ওর নিঃশ্বাস আমার মুখে পড়তেই চোখ বন্ধ করে ফেললাম। আদিলো চুমু দিচ্ছে না বলে চোখ খুলে তাকালাম। আদিলো আমার দিকে তাকিয়ে কি যেন ভাবছে দেখে বেশ আশ্চর্য হলাম। আদিলো। আদিলো, নিশ্চুপ। এই আদিলো। আদিলো, কি হয়েছে, থেমে গেলে যে? আদিলো, তোমার ঠোঁটের নিচে তিল আছে কিন্তু। কি? আদিলো, দাঁড়াও, আসছি আরে কোথায় যাচ্ছ? আদিলো তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। আদিলোর পিছু পিছু আমিও ছুটলাম। আদিলো মায়ের রুমে এসে কি যেন পাগলের মতো খুঁজছে। আলমারির সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি করছো এসব? মা এসে দেখলে রেগে যাবে। আদিলো, নিশ্চুপ। আদিলো, থামো বলছি। আদিলো, এই তো পেয়েছি। কি? আদিলো একটা ছবি বের করে এনেছে, একবার ছবির দিকে তাকাচ্ছে তো একবার আমার দিকে তাকাচ্ছে। কার ছবি ভাবতে ভাবতে আদিলোর দিকে এগিয়ে গিয়ে ওর হাত থেকে ছবিটা আনলাম। ছবির দিকে তাকিয়েই কেঁপে উঠলাম, আমার হাত কাঁপতে কাঁপতে ছবিটা নিচে পড়ে গেল। আমি ফ্লোরেই বসে পড়লাম, ফ্রেমের কাঁচগুলো ভেঙে ছবিটা ফ্লোরে পড়ে আছে, মনে হচ্ছে ছবির মানুষ দুটো আমার দিকে তাকিয়ে হাসছে। আদিলো, আনিশা, দেখো তোমার ঠোঁটের নিচে তিল আছে, কিন্তু ছবিটাতে যে মেয়ে আছে তার ঠোঁটের নিচে তিল নেই, তার মানে এই মেয়ে তুমি নও। আনিশা আদিলো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আদিলো, কি হয়েছে তোমার? ছবিটা দেখে এমন করছো কেন? ও তোমার ভাইয়া, তাই না? আদিলো, হ্যাঁ, তুমি চিনো? উনি কোথায়? আদিলো, হসপিটালে। কিন্তু তুমি ভাইয়াকে চিনো কিভাবে? তাহলে কি আম্মুর কথাই ঠিক? আমাকে হসপিটাল নিয়ে চলো। আদিলো, আগে বলো, ছবির মেয়েই কি তুমি? ভাইয়ার ছবি দেখে তুমি এত ভয় পেয়ে গেছো কেন? তার মানে কি আম্মু প্রতিশোধ নিয়ে ভুল কিছু করেনি? বললাম তো আমাকে হসপিটাল নিয়ে চলো। আদিলো, কিন্তু আম্মু আছে ওখানে। সবার আগে উনারই সত্যিটা জানা প্রয়োজন। আদিলো, কোনো সত্যি? সেটা না হয় তোমার ভাইয়ার মুখ থেকেই শুনবে। আদিলো, চলো। 6 মাস আগে এত খুঁজেও আমি রাইমার সুইসাইডের কারণ খুঁজে পাইনি, কিন্তু আজ তো মনে হচ্ছে রাইমা আদিলোর ভাইয়ার জন্যই সুইসাইড করেছিল। রাইমা আমাকে ওর রিলেশনের ব্যাপারে কিছুই বলল না। যদি আদিলোর ভাইয়া সত্যি রাইমাকে ভালোবেসে থাকে তাহলে রাইমা সুইসাইড করল কেন? আব্বু আর আমাকে বলেনি কেন? সুইসাইড নোটে কেন রাইমা লিখেছিল নিয়তি ওর সাথে বেইমানি করেছে? আদিলো, আনিশা। গাড়িতে বসে আনমনা হয়ে এসব ভাবছিলাম। আদিলোর ডাক্তার হুঁশ ফিরতেই সামনে তাকালাম, মানসিক হসপিটালের সামনে এসে গাড়ি থেমেছে দেখে বেশ অবাক হলাম। তাহলে কি আদিলোর ভাইয়া?
আদিলও, চলো। আমি, তোমার ভাইয়ার নাম কি? আমার প্রশ্ন শুনে আদিলও বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে। আদিলও, যাকে ভালোবাসতে তার নামটাই জানো না? আমি, এত প্রশ্ন করো না তো। আদিলও, হুম, ভাইয়ার নাম আবির। আমি, হুম। আবির ভাইয়ার অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। উনার চুলগুলো লম্বা লম্বা, পায়ে শিকলো বাঁধা, দুহাতে 2 নার্স ধরে রেখেছে আর মা খাবার খাওয়ানোর চেষ্টা করছেন। ভাইয়া তো খেতে চাইছে না, উল্টো খাবার বারবার ফেলে দিচ্ছে। হঠাৎ উনার নজর আমার আর আদিলর দিকে পড়ল, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি করব বুঝতেই পারছি না, ঠাই দাঁড়িয়ে আছি। মা, এই মেয়ে কেন এসেছো এখানে? ভাইয়া, ওকে বকো না। সবাই অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আমরা কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম, ভাইয়া কুড়িয়ে কুড়িয়ে আমার দিকে আসছেন। মা, আদিলও, যদি এই মেয়ের জন্য আমার আবিরের কিছু হয়েছে তাহলে আমি এই মেয়েকে খুন করব। আদিলও, আম্মু শান্ত হও, দেখো ভাইয়া আনিশাকে দেখার পর থেকে কেমন শান্ত হয়ে গেছে। নার্স, হ্যাঁ, এর আগে কখনো উনি এভাবে শান্ত হয়ে থাকেননি। ভাইয়া এসে আমার গালে মুখে হাত বুলাচ্ছেন, উনার দুচোখে পানি টলমল করছে। মা, দেখেছ আবির তোমাকে কতটা ভালোবাসে আর তুমি কিনা ওকে ঠকিয়েছ। আদিলও, কেন ঠকিয়েছিলে ভাইয়াকে? ভাইয়া তো তোমাকে ভালোবাসে। তোমার জন্য শেষ পর্যন্ত ভাইয়া মানসিক ভারসাম্য হারিয়ে 6 মাস ধরে এই মানসিক হসপিটালে আছে। আমি, নিশ্চুপ। মা, এখন কোনো কথা বলছো না কেন? আমার ছেলেটাকে পাগল বানিয়ে সুখে আছো তো? ভাইয়া আমাকে ইশারায় জিজ্ঞেস করল, আমার তো বিয়ে হয়ে গেছিল, হাজবেন্ড কোথায়? ভাইয়া আমার সাথে ইশারায় কথা বলছে দেখে নার্স সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আদিলও, ভাইয়া তোমার সাথে ইশারায় কথা বলছে কেন? আমি, নিশ্চুপ। আদিলও, আরে বোবার মতো দাঁড়িয়ে আছো কেন? মা, আমার ছেলের সাথে বেইমানি করেছে, ওর জন্য আজ আমার ছেলে পাগল হয়ে এখানে পড়ে আছে। এই মেয়ে আবার কথা বলবে কি? আমি, যারা সত্যিকারের ভালোবাসে তারা একে অপরের সাথে কখনো বেইমানি করে না, বেইমানি করে তো তৃতীয় কোনো ব্যক্তি। ভাইয়া আমার গালে হাত বুলাচ্ছিল, চুল ধরে হাসছিল, হঠাৎ আমার কথা বলা শুনে ভয় পেয়ে দূরে সরে গেল। মা, কি হয়েছে আবির? আবির, রাইমা, তুমি কথা বলতে পারো কিন্তু তুমি তো। আমি, আমি আপনার রাইমা নই, আমি রাইমার যমজ বোন আনিশা। আমার কথা শুনে সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি, রাইমা আর আমাকে চিনার দুটো উপায় ছিল, আমার ঠোঁটের নিচে তিল আছে কিন্তু রাইমার নেই। আমি কথা বলতে পারি কিন্তু রাইমা কথা বলতে পারত না কারণ ও বোবা ছিল। আদিলও, এসব তুমি কি বলছো? আবির, রাইমা কোথায়? ওর তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে, নিশ্চয় স্বামীর সাথে আছে। আমি, না, সেদিন রাইমার বিয়ে হয়নি। বিয়ের সাজে সেজেছিল ঠিকই কিন্তু বিয়েটা হয়নি কারণ ও সেদিন সুইসাইড করেছিল। আবির, আমার রাইমা। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। আমার বোন এতটা কষ্ট নিয়ে মারা গেছে আর আমি কিছুই বুঝতে পারিনি। ও এতটাই চাপা স্বভাবের ছিল যে কাউকে ভালোবাসে এই কথাটা আমাকে পর্যন্ত বলেনি। ভাইয়ার দিকে তাকালাম, রাইমা রাইমা বলে চিৎকার করে আবার পাগলামি শুরু করেছে আর নার্সরা সামলানোর চেষ্টা করছে। একজন ভালোবাসার জন্য সুইসাইড করল আর একজন ভালোবাসা হারিয়ে পাগল হয়ে মানসিক হসপিটালে আছে। দুজনের ভালোবাসাই তো সত্যি ছিল, তাহলে ওদের মিল হলো না কেন? আচ্ছা, এসবে তৃতীয় কারো হাত নেই তো, যে ওদের আলাদা করে দিয়েছে? আবির ভাইয়া রাইমা রাইমা বলে জোরে জোরে চিৎকার করছে আর নিজের শরীরে আঘাত করছে। ভাইয়ার চিৎকারে হসপিটালের অনেক মানুষ এসে এখানে জড়ো হয়েছে। মা ভাইয়াকে সামলাতে পারছে না বলে আদিলও এগিয়ে গেল। ভাইয়ার অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে, একটা মানুষ ভালোবাসার জন্য এতটা কষ্ট পাচ্ছে।
আমিই বাকি করব, আমি তো আর রাইমাকে ভাইয়ার কাছে এনে দিতে পারবো না, রাইমা তো সবাইকে ছেড়ে 6 মাস আগেই চলে গেছে। আমি ভাইয়ার কাছে এসেছি দেখে আদিলও সরে গেল, আমাকে দেখে ভাইয়া শান্ত হয়ে তাকিয়ে আছে আমার চোখের দিকে। কেন পাগলামি করছেন? আপনার মা কষ্ট পাচ্ছেন দেখছেন না? ভাইয়া, আমার রাইমা সত্যি মারা গেছে? সত্যিটা লুকিয়ে তো লাভ নেই, কারণ আমি চাইলেও রাইমাকে আপনার কাছে এনে দিতে পারবো না। হ্যাঁ, রাইমা সত্যি মারা গেছে। বিয়ের দিন ও বিষ খেয়েছিল, আমরা অনেক চেষ্টা করেছিলাম বাঁচানোর, কিন্তু যার বাঁচার ইচ্ছে নেই তাকে কি জোর করে বাঁচিয়ে রাখা যায়? রাইমা সুইসাইড নোটে লিখেছিল ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কারণ নিয়তি ওর সাথে বেইমানি করেছে। আমি সেদিন ভেবেছিলাম ও কথা বলতে পারে না, এটাই বুঝি ওর দুঃখ, কিন্তু আজ ওর শেষ কথাটার মানে বুঝলাম, আসলে ও আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায়নি। ভাইয়া, আমি আমার রাইমাকে খুব ভালোবাসি, ওকে কখনো বোবা বলিনি, আমি ওর চোখের দিকে তাকালেই ও কি বলতে চায় সেটা বুঝে ফেলতাম। তাহলে আমাদের জানাননি কেন আপনাদের ভালোবাসার কথা? আমার প্রশ্ন শুনে ভাইয়া মায়ের দিকে তাকালো, তারপর হঠাৎ হাসতে শুরু করল। ভাইয়া, রাইমা অন্য কাউকে বিয়ে করেনি, ও আমারই হবে, আর আজকেই হবে। মা, আবির এসব কি বলছিস? রাইমা মারা গেছে, ও কি করে তোর হবে? ভাইয়া, আমিও মরে রাইমার কাছে চলে যাব। মা, আবির? এসব বলতে নেই ভাইয়া, আপনি সুস্থ হন তা। ভাইয়া, তোমাকে দেখলে আমার কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। ভাইয়া আমাকে ধাক্কা দিতেই আদিলও এসে ধরে ফেলল। মা, আদিলও নিয়ে যায় এই মেয়েকে, আমার আবিরের কষ্ট হচ্ছে। আদিলও, তোমরা দুজন যমজ বোন তো, তাই তোমাকে দেখে ভাইয়ার সবকিছু মনে পড়ছে, তোমার এখানে না থাকাই ভালো। আদিলও আমাকে টেনে নিয়ে আসলো, পিছন ফিরে আবার তাকালাম, ভাইয়া চিৎকার করে কাঁদছে আর নিজের চুল ধরে টানছে। দুজন নার্স জোর করে ভাইয়াকে বিছানায় শুয়ে দিতেই ডক্টর ভাইয়ার হাতে ইঞ্জেকশন পুশ করল, ভাইয়া আস্তে আস্তে গভীর ঘুমে তলিয়ে গেল। আদিলও, আনিশা, এবার বুঝেছ তো আমি মাঝে মাঝে কেন নেশা করি? গাড়িতে বসে একটু আগে ঘটে যাওয়া সবকিছু মনে করছিলাম আর চোখের পানি মুছছিলাম। আদিলরও কথা শুনে ওর দিকে তাকালাম, আদিলও কাঁদছে আর বারবার চোখের পানি মুছছে। আদিলও, ভাইয়াকে যেদিন দেখতে আসি সেদিনই আমি নেশা করে বাসায় ফিরি, এখানে এসে ভাইয়ার এই অবস্থা দেখে বুকের ভিতরে লুকানো কষ্টগুলোকে আর দমিয়ে রাখতে পারি না। সেদিন ভাইয়ার এই অবস্থা দেখার পর বারবার মনে হচ্ছিল যে মেয়ের জন্য ভাইয়ার এই অবস্থা, সে মেয়েকেই আমি ভালোবাসি, সে মেয়েই আমার স্ত্রী, আর এই মেয়ের সাথেই আমি এক রুমে থাকি। এসব ভাবনা আমাকে খুব কষ্ট দিচ্ছিল, তাই সেদিন এত নেশা করেছিলাম আর তোমার উপর অত্যাচার করেছিলাম। নিজের ভাইকে এমন অবস্থায় দেখতে কতটা কষ্ট হয় তুমি বুঝবে না। নিজের বোনকে সাদা কাপনে মোড়ানো অবস্থায় দেখলে কতটা কষ্ট হয় তুমি বুঝো? আদিলও আমার দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে কাঁদছে। আমাদের দুজনকে জন্ম দিতে গিয়ে আম্মুর মৃত্যু হয়, আব্বু আর ফুফু আমাদের দুবোনকে আগলে রেখে বড় করেছেন। যমজ হলেও আমরা দুজন দুরকমের ছিলাম, আমি ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিলাম আর রাইমা ছিল চাপা স্বভাবের। আমার যা পছন্দ হতো তা আমি জোর করে হলেও নিতাম আর রাইমা চুপচাপ মেনে নিত, কখনো মুখ ফুটে কিছু বলতো না, যেমন করে বলেনি ওর ভালোবাসার কথা। আদিলও, তোমাকে কখনো বলেনি ও কাউকে ভালোবাসে? না, আমি বোকার মতো কখনো জানতেও চাইনি। আসলে আমি রাইমাকে সময় দিতাম না, ওর পছন্দ ছিল বাসায় চার দেয়ালের মধ্যে থাকা আর আমার পছন্দ ছিল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। আমি সারাদিন ঘুরে এসে সবকিছুর গল্প বলতাম ওকে আর ও মুগ্ধ হয়ে শুনত। আমি ওর সাথে ঝগড়া করতাম কিন্তু ও ঝগড়া করত না,
ওর মধ্যে কেমন যেন একটা বড় বোনের ভাব ছিল। আমি কোনো ভুল করলে আব্বুকে মিথ্যে বলে আমাকে বকা শোনানোর থেকে বাঁচিয়ে দিত। আদিলও, ও না কথা বলতে পারত না? আমি, সেটা তো 3 বছর আগে থেকে। 3 বছর আগে, সেদিন আমার খুব জ্বর ছিল তাই কলেজ যাইনি, রাইমা একাই গিয়েছিল আর কলেজ থেকে ফেরার পথে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে ওর কণ্ঠনালীতে আঘাত লাগে, কত হসপিটাল কত বড় বড় ডক্টর দেখিয়েছি, কোনো লাভ হয়নি। সেদিন থেকে রাইমা কথা বলতে পারে না। অ্যাক্সিডেন্টের পর ও আরও চুপচাপ হয়ে যায়, এতটাই চুপচাপ যে নিজের ভিতরের কষ্টটা আমাকে পর্যন্ত বলেনি। আদিলও, কেঁদো না প্লিজ। আমি, জানো আদিলও, ওর যেদিন বিয়ে ছিল সেদিন আমি নিজের হাতে ওকে বউ সাজিয়েছিলাম। সাজানোর ফাঁকে বারবার চোখের পানিতে ওর কাজল লেপটে যাচ্ছিল। আমি সেদিন বুঝিনি আমার বোনের চোখের জল ভালোবাসার মানুষের জন্য ছিল। আমি তো বোকার মতো ভেবেছিলাম আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে বলে কাঁদছে। আদিলও, বিয়ে ঠিক করার আগে তোমরা জিজ্ঞেস করনি ও রাজি কিনা? আমি, হ্যাঁ জিজ্ঞেস করেছি তো। আমি ছেলের ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম পছন্দ হয়েছে কিনা। রাইমা হাসি মুখে ইশারায় বুঝিয়েছিল পছন্দ হয়েছে। আব্বু বিয়ের প্রস্তাব আসার সাথে সাথেই জিজ্ঞেস করেছিলেন ওর কাউকে পছন্দ আছে কিনা, কিন্তু ও সেদিন ইশারায় না বলেছিল। আদিলও, ভাইয়াকে ভালোবাসা সত্ত্বেও পছন্দ নেই বলে মিথ্যে বলল কেন? আমি, এই প্রশ্নের উত্তর তো রাইমা দিতে পারত, হয়তো ভাইয়াও দিতে পারবে। আদিলও, যে মানসিক ভারসাম্যহীন তার থেকে উত্তর পাওয়ার আশা করো না। আমি ভাইয়াকে রাইমার ব্যাপারে অনেক প্রশ্ন করেছি, ভাইয়া কোনো উত্তর দেয়নি, এমনকি নামটাও কখনো বলেনি। ভাইয়াকে কিছু জিজ্ঞেস করলে শুধু হাসে আর ভাবনার জগতে ডুবে থাকে। আমি, জানো আদিলও, বিয়ের দিন রাইমাকে খুব সুন্দর লাগছিল। আব্বু তো খুব খুশি ছিলেন এত প্রস্তাব ফিরে যাবার পর শেষ পর্যন্ত বোবা মেয়েটার বিয়ে ঠিক হয়েছে ভেবে। ছেলে পক্ষ আসার আগ মুহূর্তে আমি রুমে সাজছিলাম, হঠাৎ আব্বু রাইমা বলে চিৎকার দেন। দৌড়ে গিয়ে দেখি আমার বোনের নিথর দেহটা ফ্লোরে পড়ে আছে আর ওর হাতে ছিল বিষের বোতল। আমার জীবনে আমি খুব কম কেঁদেছি, দুষ্টু ছিলাম তো কষ্ট আমাকে স্পর্শ করতে পারেনি, কিন্তু সেদিন রাইমার নিথর দেহ দেখে চিৎকার করে কেঁদেছিলাম। বেশিক্ষণ কাঁদতে পারিনি। রাইমার দাফন কাজের পর আমি স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। আসলে স্বাভাবিক আছি এইটার অভিনয় করতে হয়েছিল, কারণ আমি কাঁদলে আব্বুকে দেখবে কে? সেদিন রাইমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম আর এখন কাঁদি তোমার অবহেলায়। আদিলও আমার দিকে তাকিয়ে আমার চোখের পানি মুছে দিল, তারপর বুকের সাথে জড়িয়ে ধরল আমাকে। ভয় হচ্ছে খুব, আব্বুকে কি বলবো আমি? আব্বু আমাদের দুবোনের কোনো আশা অপূর্ণ রাখেননি। আব্বু যদি শুনেন রাইমা ভালোবাসার জন্য সুইসাইড করেছে তাহলে খুব কষ্ট পাবেন। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিছু ভালো লাগছে না। কি থেকে কি হয়ে গেল, মাথায় শুধু এসবই ঘুরছে। 6 মাস আগের ঘটনা নতুন করে নতুনভাবে সামনে এসে যেন দাঁড়াচ্ছে। কি হবে এসবের শেষ পরিণতি ভাবতেই পারছি না। রাইমা তো সুইসাইড করল, কিন্তু আবির ভাইয়া? উনাকে তো সুস্থ করে তুলতে হবে। দাদু, আনিশা এত মনোযোগ দিয়ে কি ভাবছিস? দাদু আসছেন দেখে উঠে বসলাম। আমি, সেরকম কিছু না দাদু। দাদু, আদিলও কোথায়? দাদু সোফায় বসতে বসতে চারদিকে চোখ বুলালেন। আমি, ওর তো মন ভালো নেই, আশেপাশেই হাঁটতে গেছে, আমিও বাধা দেইনি। ঘুরে এসে যদি মন একটু ভালো হয়। দাদু, কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আবির এভাবে হসপিটাল পড়ে আছে, এসব দেখে কি আমাদের কারো ভালো লাগে? আদিলও নিজের ভাইয়ের এই অবস্থা মেনে নিতে পারছে না। আমি, আচ্ছা দাদু, ডক্টর কি বলেছে, ভাইয়া কি কখনো সুস্থ হবে না? দাদু, কত ডক্টর দেখালাম, দেশের বাহিরে পর্যন্ত পাঠিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দাদু। দাদু,
তবে এত কিছুর মধ্যে এইটা ভেবে ভালো লাগছে যে আমার আবির দাদু ভাইয়ের মতো আদিলও দাদু ভাইকে কষ্ট পেতে হবে না। এতদিন তো ভয় ছিলাম তোকে শিরিন তাড়িয়ে দিবে ভেবে, কিন্তু এখন তো আর এইটা করতে পারবে না, কারণ তোর তো কোনো দোষ নেই। দোষ রাইমারও নেই দাদু, কারণ ও কাউকে ঠকানোর মেয়েই ছিল না। তবে রাইমা কেন আমাদের ভাইয়ার কথা জানায়নি সেটা ভেবে পাচ্ছি না। দাদু, যা হবার তো হয়েই গেছে, এখন আবির সুস্থ হলেই হলো। আর তোকে বলছি আদিলকে কখনো কষ্ট দিস না। মিতু, ভাবি। মিতু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কি ব্যাপার, এত খুশি? মিতু, আমি জানতাম তুমি কোনো অন্যায় করতেই পারো না। উফ, এবার শান্তি লাগছে, আম্মুর সামনে অভিনয় করে তোমাকে আর বকাঝকা করতে হবে না। কিন্তু রাইমা আপুর কথা ভেবে খারাপও লাগছে, আর ভাইয়া তো। মন খারাপ করো না মিতু, দেখো ভাইয়া ঠিক সুস্থ হয়ে যাবে। আদিলও, হবে না, কত ডক্টর দেখালাম। আদিলও এসে বিছানার এক কোণে বসল। আদিলও, এত টাকা খরচ করেছি শুধুমাত্র ভাইয়াকে আগের মতো সুস্থ দেখার জন্য, কিন্তু লাভ হলো না। ব্যাংকে যা ছিল তাতে হয়নি, ভাইয়ার নিজের হাতে গড়া ফ্ল্যাট কোম্পানি সবকিছু বিক্রি করতে হয়েছে। সবকিছুর পরও যদি ভাইয়া আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসত। মিতু, ভাইয়া কাঁদছ কেন? দেখো বড় ভাইয়া ঠিক সুস্থ হয়ে যাবে আর আবারও টাকা ইনকাম করবে, আমাদের আবার সবকিছু হবে। আদিলও, আমার ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট কোম্পানি এসব চাই না, যেভাবে আছি এভাবে থাকলেই হবে, শুধু ভাইয়াকে স্বাভাবিক দেখতে চাই। আদিলও বিছানার কোনায় বসে কাঁদছে। দাদু আর মিতু চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আজ বুঝতে পারছি ওদের সবার মনে কিসের এত কষ্ট। একসময় ওদের সব ছিল হাসি খুশি একটা পরিবার ছিল, আর আজ সবকিছু হারিয়ে ভাইয়ার এই অবস্থা দেখতে হচ্ছে। আদিলও, জানো আনিশা, যত ডক্টর দেখিয়েছি সবাই শুধু একটা কথাই বলেছে, ভাইয়া সুস্থ হবে না। যে ভালোবেসে পাগল হয় তাকে কি আর ভালোবাসা ছাড়া সুস্থ করা যায়? আদিলও, কিন্তু ভালোবাসা পাবো কোথায় রাইমা? তো সব ঠিক হয়ে যাবে, ভাইয়া সুস্থ হবে, আল্লাহর উপর ভরসা রাখো। আদিলও নিশ্চুপ। জানালার কাছে দাঁড়িয়ে আনমনা হয়ে রাতের আকাশ দেখছি আর ভাবছি, রাইমা যদি একবার আমাকে ওর রিলেশনের কথা বলতো তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। চমকে উঠলাম, আব্বু নয়তো? ফোনের স্ক্রিনে আব্বু লেখা ভাসছে, যা ভয় পেয়েছিলাম তাই হল। ফোন হাতে নিয়ে ভাবছি রিসিভ করব কি না। রিসিভ না করলে আব্বু আবার টেনশন করবে, তাই রিসিভ করলাম। আব্বু। আব্বু, এসে ফোন করার কথা ছিল, করিসনি তো? কি হয়েছে তোর বলতো আমাকে। কি হবে, কিছু হয়নি তো। আব্বু, তোর কণ্ঠটা এমন কাঁপা কাঁপা শোনাচ্ছে কেন? তুই কি কাঁদছিস? আব্বু, রাইমার কথা খুব মনে পড়ছে। আব্বু নিশ্চুপ। আচ্ছা আব্বু, রাইমা কি কখনো তোমাকে বলেছিল ও কাউকে ভালোবাসে? আব্বু, আমার মেয়ে কাউকে ভালোবাসবে আর আমি ওকে তার হাতে তুলে দিব না, তা কি হয়? কিন্তু হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? এমনি, আজ হঠাৎ মনে পড়ছে ওর কথা। আব্বু, কিছু লুকাচ্ছিস আমার থেকে? দেখ, ভিতরে কষ্ট চেপে রাখিস না, আব্বুকে বল কি হয়েছে। বাসায় আসবো, তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে, এসে না হয় সব বলবো। আব্বু, ঠিক আছে। মিতু, ভাবি খাবে না? হ্যাঁ আসছি। আব্বু, যা খেয়ে নে, রাখছি। ঠিক আছে। আদিলও, আমি বাসায় যাব দুদিনের জন্য। আমার প্রশ্ন শুনে সবাই খাবার রেখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবছে বাসার এমন পরিস্থিতিতে আমি কি করে যেতে চাইছি। কিন্তু আমি কি করব, আমার বোনও তো মারা গেছে, ওর কথা যে আজ খুব মনে পড়ছে। আব্বুর কাছে গেলে হয়তো কষ্টটা কিছু কম হবে। নীরব।
এই পরিস্থিতিতে যেতে চাচ্ছ আম্মু যদি রেগে যায়? মিতু: হ্যাঁ আম্মু রেগে যেতে পারে। আদিল: আম্মুকে আমি সামলে নিব, ওর বাসায় যাওয়াটা প্রয়োজন। শুধু কি আমাদের মনের অবস্থার কথা ভাবলে চলবে? আনিশার মনও তো ভালো নেই, ও এতগুলো মাস পর ওর বোনের সুইসাইড করার কারণ জানতে পেরেছে। একবার ভেবে দেখ ওর মনের উপর দিয়ে কেমন ঝড় বয়ে যাচ্ছে, ওর আব্বুর কাছে গেলে হয়তো কষ্টটা কম হবে। মিতু: ঠিক আছে। নীরব: তুই খাবার রেখে কোথায় চলে যাচ্ছিস? আদিল: খেতে ইচ্ছে করছে না, ভাইয়া কি করছে জানতে হবে। আদিল খাবার রেখে চলে গেল। এসব আর ভালো লাগছে না, কবে যে সবকিছু ঠিক হবে। রুমে এসে দেখি আদিল আমার ফোন থেকে কাকে যেন ফোন করছে। আমি: কাকে ফোন করছ? আদিল: আম্মুকে। কেন যে রিসিভ করছে না? আমি: ভাইয়াকে নিয়ে ব্যস্ত হয়তো। আদিল: এই তো রিসিভ করেছে। আমি: স্পিকার দাও না, আমি শুনবো ভাইয়া কেমন আছে। আদিল: হুম। হ্যাঁ আম্মু কি করছো বাসায় আসলে না যে? মা: আবির খুব পাগলামি করছে, ওকে একা রেখে চলে আসি কিভাবে? আদিল: আবার? মা: হ্যাঁ, সব হয়েছে আনিশার জন্য। মায়ের কথা শুনে বেশ অবাক হলাম। আদিল: আম্মু ওকে দোষ দিচ্ছ কেন, ও কি করেছে? আমি: মা আমি কি করলাম, আমি তো শুধু। ভাইয়া: তোমরা না বলেছ রাইমা মারা গেছে? এই তো রাইমা কথা বলছে, তোমরা আমাকে মিথ্যে বললে। মা: এইটা রাইমা নয় বাবা, ও আনিশা। ভাইয়া: ওকে একদম সহ্য হয় না, ওকে দেখলে আমার সব মনে পড়ে যায়। ভাইয়া জোরে জোরে চিৎকার শুরু করেছে, হয়তো নিজের শরীরে নিজে আঘাত করছে। মা: আনিশাকে দেখার পর থেকে আবির বেশি পাগলামি করছে, আবিরের কিছু হলে আনিশাকে আমি ছাড়ব না। এক বোনের জন্য আমার ছেলে পাগল হয়েছে, অন্য বোনের জন্য যদি ওর খারাপ কিছু। আদিল: আম্মু তুমি শুধু শুধু আনিশাকে দোষ দিচ্ছ। মা: কে দোষী আর কে দোষী নয় এসব আমার কাছে বড় নয়, আমার কাছে সবার আগে আমার আবির। আর আবির ওকে দেখতে পারে না, যখন ও আমার বাসায় থাকতে পারবে না, ওকে বল ঢাকায় চলে যেতে। আদিল: আম্মু কি বলছো এসব? মা: আমি কাল বাসায় এসে যেন আনিশাকে না দেখি, যদি দেখেছি তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি ডিভোর্সের ব্যবস্থা করব। মা ফোন রেখে দিল। আমি বিছানায় বসে পড়লাম। আদিলও আমার দিকে তাকিয়ে আছে, ওর দুচোখে পানি টলমল করছে। আমি বিছানায় বসে মায়ের বলা কথাগুলো ভাবছি। মা আমাদের দুজনকে সত্যি আলাদা করে দিবেন? কিন্তু আমার কি দোষ? আদিল: এই পাগলি কাঁদছ কেন, আমি কি মরে গেছি? আমি তোমাকে আগলে রাখব, আমরা কখনো আলাদা হব না দেখো। আমি: কথাগুলো এখন বলছো কিন্তু মায়ের সামনে বলতে পারবে না, আমি জানি মা এসে যা বলবে তুমি সেটাই করবে। আদিল: কেন সেটা করতে যাব, তুমি তো কোনো দোষ করনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আদিল: আমি কি বলেছি আমাকে ছাড়া থাকতে হবে? পাগলি, অযথাই কাঁদছ তুমি। আদিল আমাকে বুকের সাথে জড়িয়ে ধরল, ওর বুকে মুখ গুজে কাঁদছি। আমি তো অযথা ভয় পাচ্ছি না, মা যা বলেছেন বাসায় ফিরে সেটাই করবেন। আর আব্বু তো রাইমার সুইসাইডের কারণ জানতে পারলে, আমার উপর অত্যাচার করা হচ্ছে জানতে পারলে আমাকে এখানে আর রাখবে না। ভয় হচ্ছে খুব, সত্যি যদি আমাদের আলাদা করে দেয় ওরা। আচ্ছা, সত্যিকারের ভালোবাসায় এত কষ্ট কেন? মাঝরাত, চারদিকে ঝিঝি পোকার ডাক্তার ছাড়া কিছুই শোনা যাচ্ছে না, নির্জন এই জায়গা যেন এই মাঝরাতে আরো নির্জন হয়ে পড়েছে। আমি বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখছি, আর আদিলও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষছে। এই সময়টায় ওর এসব দুষ্টুমি জাস্ট অসহ্য লাগছে।
আদিলও এক হাত দিয়ে আমার পেটে হাত বুলাচ্ছে আর দুষ্টুমি করছে। এবার আর শান্ত হয়ে থাকতে পারলাম না আমি। আদিলও ভালো লাগছে না এসব। আদিলও, তোমার মন ভালো করার জন্যই তো দুষ্টুমি করছি আমি। প্রয়োজন নেই, আমাকে ছাড়ো। আদিলও, সরি ম্যাডাক্তার, সম্ভব না। আদিলও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে দেখে ওর দুহাত ছাড়াতে চাইলাম। আদিলও, অযথা চেষ্টা করো না, আমি না ছাড়লে তুমি ছাড়াতে পারবে না। আমি কতবার বলবো আমার এসব ভালো লাগছে না। আদিলও, কেন অযথা দুশ্চিন্তা করছো? বললাম তো আমি আম্মুকে বুঝাবো। আদিলও আমাকে ঘুরিয়ে দিয়ে আমার দুগাল ধরে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার খুব ভয় হচ্ছে। আদিলও, ভয় পেও না লক্ষ্মীটি, আমি বেশি কিছু করব না, শুধু ওই মিষ্টি ঠোঁট দুটো একটু চুষব। আমি কিছু বলতে যাব তখনই আদিলও আমার দুগাল চেপে ধরে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল। চেষ্টা করেও ওকে ছাড়াতে পারলাম না। অনেকক্ষণ পর আদিলও নিজেই ছেড়ে দিল, ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিল। এখনো ও দুষ্টু হাসি হাসছে। আমি একদম হাসবে না, আমি বলেছি মাকে ভয় পাচ্ছি আর তুমি। আদিলও ভয় দূর করে দিল। আমি আবার হাসছ? আদিলও, একটু সিরিয়াস হও প্লিজ। আদিলও, ওকে হলাম সিরিয়াস। অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে, না হলে তোমার শরীর খারাপ করবে। আমি এই তোমার সিরিয়াস হওয়া? আদিলও, হ্যাঁ, আমার বউ রাত জেগে অসুস্থ হবে সেটা তো আমি হতে দিতে পারি না। আমি আমার চোখের সামনে থেকে চলে যাও, না হলে এখন। আদিলও, না হলে কি? আদিলও আমাকে কোলে তুলে নিল। বুঝতে পারছি না টেনশনে কি ওর মাথা পুরোটাই গেছে। আমি কি করছো? আদিলও মুচকি হেসে আমাকে নিয়ে রুমের দিকে এগুলো। আমাকে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল, তারপর বিছানায় এসে শুয়ে পড়ল। আদিলও চুপচাপ শুয়ে উপরের সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কি হয়েছে? আদিলও বুকে তুথুনি রেখে ওর দিকে তাকালাম। ও আমাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। আদিলও, কিছু না তো। আমি জানি তুমিও ভয় পাচ্ছ। আদিলও, হ্যাঁ পাচ্ছি। এতক্ষণ তোমার মন ভালো করার জন্য দুষ্টুমি করেছি, কারণ তোমার মায়াবী মুখটা মলিন থাকলে আমার কিছু ভালো লাগে না, অসহ্য লাগে সবকিছু। যখন আমি থাকব না? আদিলও, এই দিনটা যেন কখনো না আসে। এই কয়দিনে অন্তত এইটুকু বুঝতে পেরেছি মা খুব জেদি, যা বলেন তাই করেন। উনার এই জিদটাকেই আমি ভয় পাচ্ছি। আদিলও, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আদিলও চুপ হয়ে আছে দেখে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে এই বুকে আজই বুঝি শেষ ঘুমানো। কলিং বেলের শব্দে ঘুম ভাঙল। মনে তো হচ্ছে এখনো ভোরবেলা। কয়টা বাজে দেখার জন্য ফোন হাতে নিলাম। মায়ের অনেকগুলো মিস কল দেখে বেশ অবাক হলাম। ভোররাতে মা এত ফোন দিয়েছেন কেন, আর এই ভোরবেলা বাসায় কে আসলো? আবারও কলিং বেল বেজে উঠল। আদিলকে ডাক্তার কিনা ভেবে আমি উঠে দরজা খুলতে গেলাম। দরজা খুলে মাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। এত সকালে মা হসপিটাল থেকে চলে এসেছেন কেন? মা কি হয়েছে? মা নিশ্চুপ। আপনি ফোন করেছিলেন, ফোনটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। এত সকালে বাসায় আসলেন যে, ভাইয়া ঠিক আছে তো? মা আমার দিকে তাকালেন, উনাকে দেখতে কেমন যেন লাগছে। কিছু বলতে যাব তখনই উনি বাসার ভিতর ঢুকে পড়লেন। কিছু বুঝতে না পেরে দরজা লাগাতে গেলাম, তখনই বাইরে চোখ পড়ল বাসার সামনে অ্যাম্বুলেন্স। কেন? অ্যাম্বুলেন্স থেকে দুজন মানুষ একটা কফিন বের করেছে। কফিন নিয়ে তো ওরা বাসার দিকেই এগুচ্ছে। দৌড়ে মায়ের কাছে আসলাম। মা চুপচাপ সোফায় বসে আছেন।
মা ওরা লাশের কফিন বাসায় আনছে কেন, কে মারা গেছে? মা নিশ্চুপ। আমি, কি হলো, আপনি কথা বলছেন না কেন? মাকে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠলাম, সাথে সাথে মা ঢুকরে কেঁদে উঠলেন। মা, আমার আবির। মা কাঁদছেন। আমার আর বুঝতে বাকি রইল না ভাইয়া যে মারা গেছেন। ফ্লোরে বসে পড়লাম। ওরা কফিন এনে ড্রয়িং রুমে রাখল। আদিলও, আনিশা কি হয়েছে এভাবে চিৎকার? আদিলও কফিনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমার চিৎকারে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে, সবার নজর কফিনের দিকে। নীরব, আম্মু তুমি এত সকালে আর এই কফিন? আদিলও, আম্মু কি হয়েছে? দাদু, কি হয়েছে রে শিরিন? এই লাশের কফিন আমার বাসায় কেন? মা, এতে লাশ আছে তাই। দাদু, মানে? আদিলও, ভাইয়া। আদিলর চিৎকার শুনে পাশ ফিরে তাকালাম। ও ভাইয়ার লাশ জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। নীরব, আম্মু কি করে হলো এসব? মা, তোদের সবাইকে আমি ফোন করেছি, তোরা কেউ আমার ফোন রিসিভ করিসনি। নীরব, রাতের বেলা ঘুমিয়েছিলাম তাই বলতে পারিনি। মা, হ্যাঁ ঘুমা তোরা, আমার আবির তো একেবারে ঘুমিয়ে পড়েছে। মা আঁচল দিয়ে মুখ চেপে কাঁদছেন। মিতু আর আদিলও কফিন জড়িয়ে ধরে কাঁদছে। নীরব দাদুকে সামলাচ্ছে। বাসায় যেন কান্নার এক রুল পড়েছে, আমি নির্বাক হয়ে শুধু দেখছি। ভালোবাসার মানুষ দুটো মারা গেল, একজন 6 মাস আগে আর একজন 6 মাস পর। আচ্ছা, কাল অবধি তো ভাইয়া ভালো ছিল, তাহলে ভাইয়া মারা গেল কিভাবে? যত সময় যাচ্ছে তত যেন কান্নার শব্দ বাড়ছে। আদিলদের আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করেছে। আমি মিতুর রুমের এক কোনায় বসে আছি। মিতু বিছানায় শুয়ে কাঁদছে। আবির ভাইয়াকে দেখতে কেন যেন আমার খুব ভয় করছে। কই রাইমার লাশ দেখার সময় তো আমার এত ভয় করেনি। রাইমার কথা ভাবতেই হঠাৎ আব্বুর কথা মনে পড়ল। আব্বুকে তো বলা প্রয়োজন। এই সময় আব্বু না আসলে আর কখন আসবেন? রুমের দিকে এগুলাম, আব্বুকে ফোন করতে হবে। আমি, আব্বু। আব্বু, কিরে কাঁদছিস কেন? আমি, আব্বু আদিলর বড় ভাইয়া মারা গেছেন। আব্বু, বড় ভাই? কিন্তু বিয়ের সময় তো কেউ বলেনি আদিলর যে ভাই আছে। আমি, আসলে উনি অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন তাই হয়তো কেউ বলেনি। আব্বু তুমি আসো, আমি তোমাকে পরে সব বলবো। আব্বু, ঠিক আছে আমি আসছি, তুই কাঁদিস না, আদিলকে সামলা। আমি, তাড়াতাড়ি এসো, জানাজা বিকেলে। আব্বু, আচ্ছা। ফোন রেখে বিছানায় বসলাম। রাইমার কথা খুব মনে পড়ছে। 6 মাস আগে তো রাইমার লাশও এভাবে কফিনে করে হসপিটাল থেকে আনা হয়েছিল। আচ্ছা, যারা সত্যিকারের ভালোবাসে তারা কি এভাবেই অকালে মারা যায়? 6 মাস আগে যদি দুজনের বিয়ে হতো তাহলে হয়তো দুজনকে অকালে মরতে হতো না, আজ হয়তো দুজন সুখে সংসার করত। আচ্ছা, আদিলকে তো আমি সত্যি ভালোবাসি, আমাদের ভালোবাসার কি পরিণতি হবে? দরজা খোলার শব্দ শুনে সামনে তাকালাম। আদিলও রুমে এসেছে। আদিলও বিছানায় এসে বসতেই ওর হাতের উপর আমার হাত রাখলাম। ও আমার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কি করব বুঝতে পারছি না, আদিলকে সান্ত্বনা দিব কিভাবে? আমি তো জানি ভাই বোন হারানোর যন্ত্রণা কেমন। আমার বোনও যে এভাবে মারা গিয়েছিল। আদিলও, আনিশা, আমার ভাই মারা গেছে, আমি একা হয়ে গেছি। আদিলও আমার কোলে শুয়ে ফুপিয়ে কাঁদছে, আমি ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি। আদিলও, আমি বড্ড একা হয়ে গেছি। আমি, কে বলেছে তুমি একা? নীরব আছে তো। নীরব তো তোমার আরেক ভাই। তাছাড়া মিতু আছে, মা আছেন, দাদু আছেন। আদিলও, হ্যাঁ সব আছে, তবুও তো আপন ভাই নেই। আব্বু আম্মুর মৃত্যুর পর ভাইয়াকেই আমি মা বাবা মেনেছি। ভাইয়া আমাকে মায়ের ভালোবাসা প্রয়োজন হলে মায়ের মতো ভালোবেসেছে, বাবার ভালোবাসা প্রয়োজন হলে বাবার মতো ভালোবেসেছে, প্রয়োজনে আব্বু আম্মুর মতো শাসনও করেছে।
এখন কি আমায় এত ভালোবাসবে আর শাসন করবে? আমি আব্বু আম্মুর মৃত্যুর পর মানে? তুমি সেদিন মাতাল অবস্থায় বলেছিলে উনি তোমার আপন মা নয়, তাহলে উনি কে? আর তোমার আব্বু আম্মু আদিলও তো সেন্সলেস হয়ে পড়েছে, এখন কি করি? আদিলকে বিছানায় শুয়ে দিয়ে দৌড়ে গিয়ে পানি আনলাম। আদিলর চোখে মুখে পানির ছিটা দিতেই ও আস্তে আস্তে চোখ খুলে তাকালো। আমি একদম নড়বে না, চুপ হয়ে শুয়ে থাকো এখানে। আদিল, কাঁদছ কেন? আমার কিছু হয়নি। আমি হ্যাঁ, কিছু যে হয়নি তা তো দেখতেই পারছি। আদিল নিশ্চুপ। আমি আচ্ছা, তুমি এভাবে কেঁদে অসুস্থ হয়ে পড়লে মিতুর কি হবে? একবারও ভেবেছ মিতুর কথা? আদিল প্লিজ বুঝার চেষ্টা করো, তুমি এখন সবার ভরসা, তুমি ভেঙ্গে পড়লে হবে না। আদিল আমার ভরসা যে তুমি, আমার তো ভয় হচ্ছে আম্মু যদি তোমাকে। আমি কেঁদো না, যা হবার তা তো হবেই। আদিল নিশ্চুপ। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, একটু পর ভাইয়ার দাফন কাজ হবে, কিন্তু আব্বু তো এখনো আসলেন না। আব্বুর কথা ভাবতে ভাবতে দরজার দিকে তাকাতেই দেখি আব্বু ভিতরে আসছেন। আব্বু, আনিশা। আমি আব্বু আমার সাথে এসো। আব্বু আরে এত তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছিস? সবার সাথে কথা বলতে দে। আমি চলো তো। আব্বুকে টেনে আমার রুমে নিয়ে আসলাম। আমি আমার আব্বুকে ভালো করে চিনি, আজ যদি মা রাগ দেখান তাহলে আব্বুও রেগে যাবেন। আব্বু কি হয়েছে বলবি তো? আমি আব্বু আমি যা বলবো তুমি সব শুনবে, বলো। আব্বু আগে বলবি তো, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমি ভাইয়ার দাফন কাজের পর হয়তো মা আমাকে এই বাসা থেকে চলে যেতে বলবেন, তুমি প্লিজ রেগে যেও না, বুঝতে পারছো তো ওদের কারো মনের অবস্থা ঠিক নেই। আব্বু তোর কথা কিছুই আমি বুঝতে পারছি না, স্পষ্ট করে বলতো কি হয়েছে। আমি আব্বু আজ যে মারা গেছে আবির ভাইয়া, উনাকে রাইমা ভালোবাসত। আব্বু কি? আমি হ্যাঁ আব্বু, রাইমা এজন্যই সুইসাইড করেছিল, আর আজ আবির ভাইয়া মারা গেল। ভাইয়া মানসিক ভারসাম্য হারিয়ে এতদিন হসপিটালে ছিল। আব্বু তুই জানলি কিভাবে? আমি তোমাকে পড়ে সব বলবো, তুমি শুধু আজকে রেগে যেও না, মা যা বলেন তাই মেনে নিও। আব্বু কিন্তু এতে তোর সম্পর্ক কি? তোকে কেন বাসা থেকে তাড়িয়ে দিবে? আমি কারণ মা চান না রাইমার বোন এ বাসার বউ হয়ে থাকুক। আব্বু এ কেমন কথা? উনি তোর জীবন এভাবে নষ্ট করতে পারেন না। আমি পরে না হয় মাকে বুঝাবো, আজ অন্তত তুমি রাগারাগি করো না। আব্বু আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটাই তো বলতে চাইছিস তুই? দেখ আনিশা, রাইমার ব্যাপারে আমি জানতাম না তাই এমন হয়েছে, কিন্তু তোর বেলায় আমি এমন হতে দেই কি করে? আমি যতটুকু বুঝতে পেরেছি তুই আদিলকে ভালোবাসিস। আমি হ্যাঁ ভালোবাসি, কিন্তু আব্বু মা যা বলেন তাই তো মানতে হবে। আব্বু আমি মানতে পারবো না, আমার কাছে আমার মেয়ে আগে। আমি আব্বু আব্বু আসছি আমি। ধ্যাত আব্বু তো রেগে চলে গেলেন, আজ কি হবে আল্লাহ জানেন। ভাইয়ার লাশ বাসা থেকে নিয়ে যাওয়া হচ্ছে, মা তো পাগলের মতো কাঁদছেন। মায়ের কাছে এসে উনাকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু উনি আমার দিকে রাগী চোখে তাকালেন। আমি মা আজ অন্তত আমার উপর রেগে থাকবেন না প্লিজ। মা আমার চোখের সামনে থেকে চলে যাও। মিতু ভাবি এই মহিলা পাগল হয়ে গেছে, চলে আসো ওর সামনে থেকে। ছেলে মারা গেছে অথচ উনার রাগ কমেনি। মিতু আমাকে টেনে মায়ের রুম থেকে নিয়ে আসলো। খুব কষ্ট হচ্ছে, উনি এমন কেন? আজকের দিনেও উনি আমার সাথে এমন করছেন। সন্ধ্যা নেমে এসেছে, দাফন কাজ শেষে সবাই বাসায় ফিরে এসেছে। আত্মীয় স্বজনরা চলে যাচ্ছেন। আদিল নীরবের কাঁধে মাথা রেখে সোফায় বসে আছে।
আব্বু আর দাদু সোফায় বসে কথা বলছেন, আমি মিতুকে জড়িয়ে ধরে ফ্লোরে বসে আছি। হঠাৎ মা এসে ড্রয়িং রুমে ঢুকলেন, মাথায় ঘোমটা দেওয়া, হয়তো আব্বু আছেন এখানে তাই। মা, আদিলো, আমি তোকে একটা কথা বলতে চাই। আদিলো, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। মা, কি? আদিলো, ভাইয়া কিভাবে মারা গেছে আর ভাইয়ার গলায় দাগ কিসের ছিল? মা, আবির সুইসাইড করেছে গলায় ফাঁসি দিয়ে। আদিলো, কি? দাদু, কি বলছিস এসব? নীরব, সুইসাইড? তাহলে তুমি ভাইয়াকে নিয়ে এত তাড়াতাড়ি বাসায় আসলে কিভাবে? পুলিশ মা, তোদের ফোন করে যখন পাইনি আমি সব সামলে নিয়েছি। নীরব, এতদিন ভাইয়া কিছু করেনি, আজ হঠাৎ? মা, গতকাল ডক্টর বলেছিল আবিরকে আনিশা সুস্থ করে তুলতে পারবে, ওকে যেন বাসায় নিয়ে আসি। আমি প্রথমে আপত্তি করলেও আবিরের সুস্থতার কথা ভেবে রাজি হয়ে যাই, কিন্তু আবির বেশি পাগলামি শুরু করে। আবির বারবার বলছিল ও আনিশাকে সহ্য করতে পারবে না আর আদিলোর স্ত্রী হিসেবে তো নাই। রাতে পাগলামি করলেও মাঝরাতে আবির ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শেষ রাতে আবির, মা কাঁদছেন, আমি মায়ের দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছি আর ভাবছি এবার কি মা ভাইয়ার মৃত্যুর জন্য আমাকে দায়ী করবেন? মা, রাইমাকে ভালোবেসে আবির পাগল হয়েছিল আর আজ আনিশাকে আদিলোর স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না বলে আবির সুইসাইড করেছে। আমি চাই না আনিশা আর আদিলোর স্ত্রী হিসেবে এই বাসায় থাকুক। দাদু, শিরিন, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আবির মানসিক ভারসাম্যহীন ছিল, ও তো যা খুশি তাই বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু তুই তো সুস্থ আছিস, তাহলে তুই কেন পাগলামি করছিস? আবিরের বলা কথাগুলো ধরে নিয়ে আদিলো আর আনিশাকে আলাদা করে দেওয়া তোর সবচেয়ে বড় বোকামি হবে। আব্বু, আমি নীরবে সব সহ্য করছি বলে ভাববেন না। আমি মা, নীরবে সহ্য করতে তো কেউ বলেনি। মা ঘোমটা সরিয়ে ফেলেছেন দেখে সবাই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। মা তো কারো সামনে আসেন না, তাহলে আব্বুর সামনে ঘোমটা সরিয়ে ফেললেন কেন? আব্বুর দিকে তাকালাম, মাকে দেখে আব্বু কেমন যেন চমকে উঠলেন। মা, আমি যখন বলেছি আনিশা এ বাসায় থাকবে না, তাহলে থাকবেই না। আমি 1 মাসের মধ্যে ডিভোর্সের ব্যবস্থা করে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, আপনি এবার আনিশাকে নিয়ে আসতে পারেন। নীরব, আম্মু, কি বলছো? এই রাতের বেলা ওরা কক্সবাজার থেকে ঢাকা যাবে? মা, সেটা ওদের ব্যাপার। দাদু, শিরিন, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। মা, বাড়াবাড়ি মনে হলে বাড়াবাড়ি। মা রুমে চলে গেলেন। আমি আদিলোর দিকে তাকিয়ে আছি, ও কিছু বলছে না কেন? আমি, আদিলো, তুমি কিছু বলবে না? আদিলো নিশ্চুপ। আব্বু, মা যেমন ছেলে তো তেমনই হবে। আনিশা চল। আমি, আব্বু। আব্বু, এ বাসায় আমি তোকে রাখব না, চল বলছি। আব্বু আমার হাত ধরে টেনে বাসা থেকে বেরিয়ে আসছেন। আমি পিছন ফিরে আদিলোর দিকে তাকিয়ে আছি আর কাঁদছি। আদিলো বোবার মতো আমার দিকে তাকিয়ে আছে, ওর দুচোখে পানির ছিটে ফোঁটাও নেই। চলবে।